বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আরও একবার চলে এলাম অলৌকিক জোনের এক নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে সেই আয়া দিদির, আশা করি তোমাদের মনে আছে, কিছু দিন আগে, খুব বেশি হলে 1 মাস আগেই ঘটনা পাঠিয়েছিলেন, যেখানে এক সৎ মা কীভাবে তার সৎ সন্তানকে প্রতিপালন করছিলেন এবং পরবর্তীকালে তার সেই সতীন তার সন্তান রূপে তার কোলে ফিরে আসে। আশা করি তোমাদের মনে আছে। তো সেই দিদি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে তার যোগাযোগ আছে। উনি আরও একটা ঘটনা শেয়ার করেছেন। সাম্প্রতিককালের পরিস্থিতি নিয়ে ওনারা যেহেতু আয়ার কাজ করেন, মানে মেডিকেল ফিল্ডেই তো আছেন, আলোচনা হচ্ছিল। তো সেখান থেকে উনি বললেন একটা ঘটনা পাঠাবো। এই ঘটনাটাও কম চমকে দেওয়ার মতন নয়। কিছু ঘটনা যেগুলো আমাদের চোখের সামনে আসে সেগুলোতে আমরা সোচ্চার হই, কোনোতে হইও না, কিন্তু এমন অনেক কিছু ঘটনা চাপা পড়ে যায় যা কেউ জানতে পারেন না। সেই একটা হাড়হিম করা ঘটনা উনি পাঠিয়েছেন। উনি বলছেন এইটা অনেক দিন আগেকার ঘটনা। অনেক দিন আগে বলতে প্রায় 2004-05 ওই সময়টা হবে। বললেন বছরটা ঠিক মনে নেই বোন, আমাকে বোন বলে বলেন, কিন্তু ওই রকম সময়ের হবে, বেশ অনেক বছর কেটে গেছে। তখন অ্যাকচুয়ালি পরিস্থিতি বোধহয় একই জায়গায় দাঁড়িয়ে আছে। উনি বললেন তখন আমি কলকাতার একটি সরকারি হাসপাতালে আয়ার কাজ করতাম। প্রথমে আমি গাইনি ডিপার্টমেন্টে ছিলাম। সেখানে যাদের সন্তান হতো, মানে প্রসূতিদের, সেই মা তার শিশুর দেখাশোনা করতাম। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু পরবর্তীকালে ডিউটি দিদি বলে ওদের থাকেন, তার সঙ্গে একটু ওনার বচসা হয়। ডিউটি দিদির সঙ্গে বচসা হওয়াতে উনি ওনাকে কাজ থেকে বসিয়ে দেন। তো ওনাদেরও একটি সমিতি আছে, তারা মিলে একটু আবেদন নিবেদন করে, তাতে কোনো কাজ হয় না, উনি কাজও পান না, খুব কষ্টে দিন কাটছে। সেরকম সময় আরও একজন ডিউটি দিদি অন্য ডিপার্টমেন্টের, ওই একই হসপিটালে, তাকে বলে কয়ে, আর এই দুটো ডিউটি দিদির মধ্যে আবার খুব তুতু ম্যামে ছিল। তো বললো আমাকে ইনি অকারণে বসিয়ে দিয়েছেন, আমি তো খুব ভালো কাজ করছিলাম, টাইমলি আসি টাইমলি যাই। ওখানে সব থেকে বেশি নাকি উনি বলছেন আয়াদের ওপর দেখা হতো ওই সরকারি হাসপাতালে। এখন উনি প্রাইভেটে কাজ করেন, তখন উনি করতেন। আমাদের 5 মিনিট দেরি হলো কি হলো না, বড় দিদি, সিস্টার দিদি, এরা আমাদের ওপর খুব চোটপাট করতেন। অনেক সময় এমনও হতো ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, পেশেন্ট পার্টির লোক দাঁড়িয়ে আছে, একজনের ঢোকার কথা, একটা কার্ডে 4 জন ঢুকে পড়েছে বলে, সেগুলোতে ওদের কোনোদিন কোনো বিশেষ প্রতিবাদ দেখতে পাইনি। আবার যদি সেই পেশেন্ট খুব ভালো কোনো পরিবার থেকে বিলং করে, মানে কোনো পেছনে খুব বড়সড় ব্যাকগ্রাউন্ড থাকে, মানে বুঝতে পারছো তোমরা আমি কি বলতে চাইছি, তাহলে তো তার 7 খুন মাপ, সে বোধহয় সারা রাত থাকলেও তাকে কিছু বলবে না। তো এরকম বেনিয়ম আমরা অনেক দেখেছি। না, আমাদের বেলায় যত নিয়ম ছিল আমাদের বেলায়, তো এটা ওনাদের মনে দুঃখও ছিল। তো সেই ডিপার্টমেন্টের থেকে ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়। প্রায় মাসখানেকের বেশি ওনার কাছে কোনো কাজ ছিল না। তো অন্য ডিপার্টমেন্টের ডিউটি দিদি, তিনি ওকে কাজ দেন। সেখানে জেনারেল ওয়ার্ডে উনি ডিউটি করতেন, অবশ্যই ফিমেল ওয়ার্ডে। তো ডিউটি করতেন, আসতেন, যেতেন। তো সকালবেলা উনি ম্যাক্সিমাম নাইট ডিউটি করতেন, নাইট ডিউটি নিতেন, কারণ সারাদিন ওনার তখন সংসার সামলে সব কিছু করে রাত্রের ডিউটিটা করা ওনার কাছে খুব সুবিধার ছিল। বলছেন, নাম বলেছেন, আরামবাগ থেকে এক দম্পতি আসতেন, স্বামী স্ত্রী। অনেকে তো আসে, কিন্তু হয় না, এক একজন মানুষের সঙ্গে কেমন একটা কানেকশন তৈরি হয়ে যায়। তো উনি ওটাই বলার চেষ্টা করছেন। তো ওরা হাজব্যান্ড ওয়াইফ আসতেন, ওপিডিতে ডাক্তারকে দেখাবেন বলে একদম সকাল সকাল আসতেন। ভাবুন আরামবাগ কোথায়, যাদের আইডিয়া আছেন বুঝতে পারবেন। আর দেখাতে যেতেন ডাক্তার একটা কলকাতার নাম করা সরকারি হাসপাতালে। না, এটা ভাববেন না যেখানে ঘটনা ঘটেছে সাম্প্রতিককালে আমি সেই হসপিটালকে মিন করে কিছু বলছি, একদম না, সেই হসপিটাল না।
ওই ছাড়াও প্রচুর সরকারি হাসপাতাল হয়েছে, কিন্তু যেহেতু কোনো প্রতিষ্ঠানের নাম আমরা নিতে পারি না আইনত, নাম আমি নিলাম না, তবে ওই হসপিটাল না, যদি ওটার কথা আপনারা ভেবে থাকেন, একদমই না। তবে শহরের প্রাণকেন্দ্রেই এই হসপিটাল। ওপিডিতে দেখাতে আসতেন স্বামীকে, বলছে একটা গাছের তলায় অনেক দিন দেখতাম ওরা বসে আছে, যাতায়াত স্বামী স্ত্রীর সঙ্গে আমার দৃষ্টি বিনিময় হতো, হাসতেন, আমিও হাসতাম। একদিন জিজ্ঞেস করে ফেললাম, অনেক দিন ধরে দেখছি, কি হয়েছে ওনার, কার অসুস্থ? তখন ভদ্রমহিলা স্বামীর দিকে তাকিয়ে বলেন, আমার স্বামী। ওনাদের এতটাই খারাপ অবস্থা ছিল, উনি বলছেন বাড়ি থেকে মুড়ি আর বাতাসা কচুরে করে বেঁধে নিয়ে আসতেন। ডাক্তার দেখিয়ে বাড়ি যেতে যেতে বোধহয় সন্ধে হয়ে যেত, বাড়ি যে কখন পৌঁছতেন তার নেই ঠিক। দুপুরবেলায় যে কোথাও বসে শহর কলকাতায় দুটো ভাত খাবেন, ওটাও ওদের কাছে বিলাসিতা ছিল, কেন ওদের তো প্রায় আসতে হচ্ছে। তো এরকম একদিন দুদিন টুকটাক কথা হতে হতে খুব ভালো আলাপ পরিচয় হয়ে যায়। ওনারা ওই দিদির যোগাযোগের একটা নম্বর নিয়ে রেখেছিলেন। যোগাযোগের নম্বরটা ছিল দিদির পাশের বাড়ির কারোর, ওর সঙ্গে কথা হয়ে যেত, বলিয়ে দিত। কিসের জন্য নম্বর নিয়েছিলেন ওরা অতটা বুঝতে পারতেন না, কবে কবে ওপিডি খোলা, কবে বন্ধ, কোন কোন দিন ওই ডিপার্টমেন্টে ডাক্তারবাবু আসবেন কি আসবেন, তো এই দিদির কাছে ওরা খবর পেতেন। এবার বলতে পারেন এই দিদি এদের কেন হেল্প করতেন, এদের অসহায়তা না কোনো অভিনয় ছিল না, ওদের মুখে ফুটে উঠত। গরিব মানুষ, টাকা খরচা করে আরামবাগ থেকে আসবেন কলকাতায়, যাবেন অসুস্থ, তার ওপর তারা কিন্তু একটা প্রাইভেট কার নেওয়ারও ক্ষমতা নেই। ভদ্রলোকের শ্বাসকষ্টের সমস্যা ছিল, ওনার স্ত্রীর থেকে জানা গেছিল। ডাক্তারদের সঙ্গে আর হসপিটালে চাকরি করতে করতে যতই ওনারা ডাক্তার না হন, ওরা অনেক কিছু বুঝে যান, অনেক কিছু বলতে পারেন, পড়তে পারেন, ক্ষমতা তৈরি হয়ে যায় ওদের। দেখতেন যে ভদ্রলোকের শ্বাসকষ্ট আছে, খুব রোগা চেহারা। ওর স্ত্রী বলতেন, আমার স্বামী না এত রোগা ছিল না জানেন দিদি, খুব ভালো স্বাস্থ্যবান ছিল। এই যবে থেকে এই শ্বাসের রোগটা ওর বাড়লো, তবে থেকে চেহারার এই ভাঙন শুরু হয়েছে। তার সঙ্গে মাঝে মাঝে স্কিনের র্যাশও দেখা দেয়। কি করব কিছু বুঝতে পারি না। উনি বলছেন, তাহলে তো আপনি স্কিন ডিপার্টমেন্টেও দেখিয়ে নিন। বলে আবার অন্যদিন আসতে হবে? বলে হ্যাঁ, একদিনে তো দুটো ওপিডি আপনি দেখাতে পারবেন না, স্কিনও দেখাবেন, আবার শ্বাসকষ্টের যে ডিপার্টমেন্ট সেখানেও দেখাবেন, দুটো তো একদিনে সম্ভব না। ওরা আবার আরেকদিন করে এলো। একদিন ভদ্রমহিলা কাচুমাচু করে বসে আছে, ওনার সঙ্গে দেখা হতেই তাড়াতাড়ি করে ছুটে এলো। বলে দিদি একটা কথা বলবো, কিছু মনে যদি না করেন। হ্যাঁ বলুন না, আসলে বড্ড বিপদে পড়ে গেছি। বলে কেন? আসার পথে একটু ভুল অটোতে উঠে পড়েছিলাম, দুবার পাল্টেছি, টাকা বেশি বেরিয়ে গেছে। আমরা তো গুনে পয়সা আনি, এর বাড়ি যাব যে, এখান থেকে হাওড়া স্টেশন যাব, একটা বাস ভাড়া বা কিছু আমার কাছে পয়সা নেই। বলে অটো ভাড়া কোথায় বেশি গেছে? না, আরামবাগ থেকে যখন আসছিলাম তখন ওখানে একটা অটো নিতে হয়েছিল। বলো আচ্ছা। ভদ্রমহিলা ব্যাগ খুলে দেখিয়ে দিলেন, ব্যাগে কিছু বাসের টিকিট আর কিছু টুকটাক হাবিজাবি কাগজ ছাড়া 1 পয়সা নেই, 1 টাকা 2 টাকা পড়ে আছে। চোখ দিয়ে ওনার জল বেরিয়ে এলো। উনি তখনই একটা পেশেন্টের কাছ থেকে একটা রোজ হিসাবে টাকা পেয়েছেন, সেখান থেকে কিছু টাকা ওদের হাতে দিলেন যে আপনি যান নিশ্চিন্তে মেশমশাইকে নিয়ে। বলে আপনাদের চলে কি করে, কিভাবে এ করেন? বললো আমার স্বামী কারখানায় কাজ করতেন, সপ্তাহে 1 দিন করে দেশে যেতেন, ভালোই দিন চলছিল, কিন্তু কারখানায় ধুলো ময়লা থেকে না শ্বাসকষ্টের রোগটা শুরু হয়। প্রথম হোমিওপ্যাথি করলাম, লোকাল অ্যালোপ্যাথি করলাম, কাছে পিঠে হসপিটালে ভর্তিও ছিল, একবার পেটে জল জমলো, তারও চিকিৎসা হলো, কিন্তু বারবার হয়। ওরাই বলেছে কলকাতায় এই সরকারি হাসপাতালে দেখিয়ে নিন, আপনারা ভালো চিকিৎসা পাবেন। সেই থেকে প্রায় 6 মাস হয়ে গেল যাচ্ছি আর আসছি। বলে কিছু হচ্ছে না। বলে ওনার না আবার গলব্লাডারে স্টোনও হয়েছে পেটে। বলে বাপরে, তো সব দিক থেকে ধরে নিচ্ছে। বলে হ্যাঁ, এই শ্বাসকষ্ট না কমলে ডাক্তাররা অপারেশন করাবে না। শ্বাসকষ্ট যখন কমে, যেগুলো টেস্ট করতে দেয়, টেস্টের রিপোর্টগুলো দেখানো হয়, ডাক্তার বলেন এই রিপোর্টগুলো 3 মাস হয়ে গেছে, পুরনো,
এগুলো আর দেখা হবে না। আবার নতুন করে নাম লেখান, রিপোর্টের লাইনে দাঁড়ান, রিপোর্টগুলো করান। এবার একটা টেস্ট হবে, তাও কি চাইলেই সরকারি হাসপাতালে সেদিনই হবে না, ওরা ডেট দেবে ওদের ইচ্ছা মতো, 3 মাস বাদেও দিতে পারে। তখন যখন রিপোর্টিং হয়ে সমস্ত কিছু হয়ে যখন সেই ডাক্তারকে আবার দেখাতে যাবে, তখন আবার একটা নতুন কোনো সমস্যা, যে না আপনার টার্ন পেরিয়ে গেছে, এখন অপারেশন হওয়া সম্ভব না। কেন ওদের মেন যেটা ছিল, ডাক্তাররা বলছিল আগে এটা হয়ে যাক, স্টোনটা অপারেট হয়ে যাক, তাহলে ওখান থেকেও কিছুটা শ্বাসকষ্টের প্রবলেম নাকি ওনার হচ্ছে, ওটা কমে গেলে তারপরে এই ট্রিটমেন্টটা আরম্ভ করা হবে। তো একটা করতে গিয়ে আর একটা হয়, আর একটা করতে গিয়ে আর একটা হয় বলে ভদ্রলোক লাস্টের দিকে পাগলের মতো ওরা আসতো আর যেত, পাগলের মতন, কোনো চিকিৎসা পেত না, কিছু সামান্য ওষুধ দিত, তাতে কাজ হতো না। ভদ্রমহিলা একদিন দেখালেন যে দেখুন এই রিপোর্ট, আবার করতে দিয়েছে, আবার বলছে বারবার যান, বারবার আসুন। এভাবেই ওদের দিন কাটতে লাগলো। প্রচণ্ড কষ্টে, আর্থিক অনটন, অভাব, সব কিছুকে উপেক্ষা করেও ওরা আসতেন, যেতেন, সব কিছু। সেই সময় কর্তব্যরত এক ডাক্তারের সঙ্গে ওদের পরিচয় হয়েছিল, তার হাতেও খুব একটা কিছু ছিল না, সিস্টেমটাই ওরকম। উনিও দেখছেন, বলছেন এ করুন। ভদ্রমহিলার সঙ্গে ওই ডাক্তারের টুকটাক কথা হতো, মানে আয়া দিদির সঙ্গে। বললেন হ্যাঁ ওদের তো অনেক প্রবলেম আছে, ওটা না সলভ করলে এটা হবে না, ওদের তো বলা আছে। এরপর শেষ দেখা হয় এক ডিসেম্বর মাসের সকালে, প্রচণ্ড ঠান্ডা, ভদ্রলোক ঠান্ডায় জড়সড়। বলে মুখটা দেখে এত শুকনো লাগছে, মনে হয় সারাদিন খাওয়াও হয়নি ঠিক করে। তখন বেশ বেলা হয়ে এসছে। উনি স্বামী স্ত্রী দুজনকে নিয়ে বসে একটা জায়গায় খাওয়ালেন, নিজেও কিছু খাবার খেলেন, খুব আনন্দ পেলেন। হাতে কিছু টাকা দিলেন, নিতে চাইছিলেন না, বলে আগেরটাই শোধ করতে পারিনি, বলে কিছু হবে না, আরামসে চলে যান। ভদ্রলোক এত শ্বাসকষ্ট হচ্ছিল, হাঁটতে পারছিলেন না। ভদ্রমহিলা ট্যাক্সি করে দিলেন, ট্যাক্সিতে হাওড়া স্টেশন চলে যান, ওখান থেকে ট্রেন পেয়ে যাবেন। তাই গেলেন। তারপরে বলল 3-4 মাস আমি আর ওদের দেখিনি, আমি দেখিও নি, আমি খবরও পাচ্ছিলাম না। ওরা আমার নাম্বার নিয়েছিল, কিন্তু আমার আর ওদের নাম্বারটা নেওয়া হয়নি। আর তখন আজ থেকে অতদিন আগে তাদের কাছাকাছি যে কারোর নাম্বারও পাবো, সেটাও বলা যাচ্ছে। আচ্ছা, যেহেতু কোনো রকম কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না, উনি কখন আর ওদের খবর নিতে পারেননি। তবে কাজের ফাঁকেও বারবার মনে হতো যে ওদের আর তো কোনো যোগাযোগ পেলাম না, কি এমন আছে, কে আছে কে জানে। এরপর হঠাৎ একদিন রাত্রিবেলা উনি প্রথম স্বপ্ন দেখেন। ভদ্রলোক উনি দেখছেন, স্বপ্নে এসে বলছেন, দিদি আমার রিপোর্টটা একটু দেখবেন, কবে ডেট পেতে পারি বলবেন। তো এটা দেখে ওনার তরাক করে ঘুম ভেঙে যায়। এই ছিল প্রথম দিন। তারপর 2-3 দিন চলে যায়, কোনো সমস্যা নেই। একদিন উনি সন্ধ্যাবেলা ঘরে ঢুকছেন, মানে ওনার বাড়িতে ঢুকে ওনার যে বেডরুমে উনি ঢুকবেন আর কি, ঘরের লাইট যথারীতি নেভানোই থাকে কেউ না থাকলে। উনি বলছেন আমি স্পষ্ট, যেহেতু বাইরে বারান্দায় লাইট জ্বলছে, ঘরের ভেতর খাটের মাঝখানে যেন মনে হচ্ছে অন্ধকারে কেউ বসে আছে। আমি ভাবলাম আমার হাজবেন্ড কি বসে আছে, কারণ তার তো চলে আসার কথা। উনি জিজ্ঞেস করছেন কে তুমি, কোনো ছায়াটা নড়ছে না, চড়ছে না। হাজবেন্ড হলে তো বলবে যে হ্যাঁ আমি, বা কিচ্ছু না, চুপচাপ একটা কে যেন একটা ছায়া মূর্তি বসে আছে। ওনার যেন না গাটা পুরো শিরশির শিরশির করে উঠলো, যখন কোনো উনি শব্দ পেলেন না, রেসপন্স পেলেন না, এবং ভালো করে নিরীক্ষণ করে দেখলেন হাজবেন্ডের তো নয়, মানে একটা মানুষের, চেনা মানুষের একটা অবয়ব দেখলে বোঝা যায় যে না এটা একটু অন্যরকম লাগছে। কে রে বাবা, ঘরে আবার এই অন্ধকারে কে ঢুকে বসে আছে, লোক ঢুকে পড়লো। আলোটা জ্বেলে দেখেন, বুকটা ঝাঁক করে উঠল, কেউ নেই, পুরো ফাঁকা। খাটে একটা শুদ্ধ কোনায়, যেমন উনি সকালবেলা গুছিয়ে গেছিলেন, বালিশ বিছানা চাদর একদম সেভাবে টিপটাপ
এবং একটা মানুষ বসলে বিছানার চাদর যেটুকু কুঁচকে যায় সে কুঁচকোনো ভাবটুকু নেই। বললেন ওই আমার ভয়ের সূত্রপাত। খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর বাড়িতে 2 দিন ধূপ ধুনো দিলাম, কিন্তু বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আর একদিন বললেন সবে শুয়েছি, হাজবেন্ডের সঙ্গে কথা বলছি, সেদিন নাইট ডিউটি ছিল না, অফ ছিল। কথা বলতে বলতে সবে তন্দ্রাচ্ছন্ন ভাব এসেছে। একদিকে আমি, হাজবেন্ড আর আমার ছেলে ওই দিকটা ঘুমোচ্ছে। একটু তন্দ্রাচ্ছন্ন ভাব এসেছে তখন। এই দিন কিন্তু উনি স্বপ্ন দেখেননি। পরিষ্কার কানের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস এসে পড়লো আর বলছে, দিদি আমার রিপোর্টটা একবার দেখবেন, কবে ডেট পেতে পারি। উনি আবারও ওরে বাবারে করে উঠে বসলেন। ওনার স্বামীও এবার ভয় পেয়ে গেলেন। উনি বললেন না আমি কিছু শুনতে পাইনি, আমি তোমার আওয়াজে উঠে বসলাম। কেন, কি হলো? তুমি কিছু শুনতে পাও না? বলো না। ছেলে উঠে বসেছে, সেও কিছু শুনতে পায়নি। এরপর এভাবে চলছিল বেশ কটা দিন। প্রায় উনি স্বপ্ন দেখতেন, ভয় পেতেন, কিন্তু ভয়ের কোনো কারণ উনি খুঁজে পাচ্ছিলেন না, যে কি জন্য এটা হচ্ছে ওনার সঙ্গে, কেন হচ্ছে, উনি কিচ্ছু বুঝতে পারছিলেন না। তারপর আবারও ঘুরে ফিরে প্রায় দিন একই স্বপ্ন, দিদি আমার রিপোর্টটা একটু দেখে বলবেন। এবার ওনার না মাথাটা পুরো খারাপ হয়ে গেল। কাজে মন বসছে না, বাড়িতে এত কাজ, অত কঠিন পরিশ্রম, তার মধ্যে এই সবসময় কে যেন তাড়া করে বেড়াচ্ছে। তো হসপিটালে গিয়ে সেই ওয়ার্ডের ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেই ফেললেন যে একজন যে বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোক আসতো, অনেক দিন হলো আসছে না, ওরা কি আর এসেছিল? সাধারণত ডাক্তারবাবুরা এভাবে আয়ামাসিদের সঙ্গে কথা বলতে চায় না, কিন্তু উনি খুব ভালো মানুষ ছিলেন। উনি বললেন যে না, অনেক দিন আসেনি, কোনো রিপোর্টিংও করেনি, মনে হয় অন্য কোথাও দেখাচ্ছে, এত দূর আর আসতে পারছে না। তার আরও কিছুদিন বাদে তখন ভদ্রমহিলার স্বপ্নটা আসা কমেছে। সেই ডাক্তারবাবু যেচে ওনার সঙ্গে একদিন কথা বলতে এলেন। বলছেন আপনার সঙ্গে তো কথা হতো না ওনাদের? বলছে হ্যাঁ। একটু খবর নেবেন তো। বলে কী করে খবর নেব বলুন তো, ওনাদের কোনো যোগাযোগ কিছু আমি রাখিনি। মোটামুটি গ্রামের নাম টাম এগুলো শুনেছি যেটুকু উনি বলতেন, কিন্তু তাতে একটা মানুষকে খুঁজে বার করা তো খুব কঠিন। ডাক্তারবাবু যেচে বলেন যা পয়সা কড়ি লাগে আমি দেবো, এটা আমি ব্যক্তিগতভাবে বলছি, কাউকে কিছু বলার দরকার নেই, একবার খোঁজ নেবেন তো। বলে তো জানতে পারি কি কারণ? বললেন আর বলবেন না, কিছুদিন ধরে ওই ভদ্রলোক আমার স্বপ্নে আসছে। এসব তো আমরা কাউকে বলতে পারি না, আপনারা একসঙ্গে ডিউটি করি। খালি এসে বলছে যে রিপোর্টটা একবার দেখবেন, কবে ডেট পাবে। দুজনের ঘটনা মিলে গেল, কারণ ইনিও এতদিন ধরে যা দেখছিলেন ওই ডাক্তারবাবুও কিন্তু তাই দেখেছে। তার মানে কোথাও না কোথাও কিছু না কিছু তো গড়বড় আছে। কোনো কিছু আর বুঝতে পারছে না। উনি টাকা পয়সা ডাক্তারবাবুর থেকে আর কিচ্ছু নেননি। উনি বললেন আমি নিজে যেতে পারবো। উনি একদিন ছুটি করে হাজব্যান্ডকে নিয়ে অনেক রকম খুব কষ্ট করে, যেহেতু হুগলির দিকে ওইদিকে কোনোদিন উনি যাননি, অনেক কষ্ট করে আরামবাগে গেলেন। আরামবাগের যে মেন যেখানে নামলেন, সেখানে নেমে ওইভাবে তো একটা ভদ্রলোক ভদ্রমহিলা যেত, ওইভাবে বললে মানে নিজেরাই সারা বাসে ভাবতে যাচ্ছে যে আমরা কী বলবো, কী পরিচয় দেব, নামটাও তো মনে করতে পারছি না, বলবোটা কি। কিন্তু ভগবান চাইলে অনেক কিছু হয়। ওখানে মেন যেখানে নামার, সেখানে নেমে একটা দোকানে ওনাদের বর্ণনা দিতে দোকানদার বলে দিল যে আরও ওখান থেকে আসতো। তো ওখান থেকে আবার একটা কিছু রিক্সা বা কিছু করে সেখানে গেল, গিয়ে ওদের বাড়িটা খুঁজে পেতে খুব একটা কষ্ট হলো না। সেখানে গিয়ে দেখলো ভদ্রমহিলা উঠোনে বসে, বোধহয় মাটির উঠোন, এবং সেখানে উঠোনের মাঝখানে একটা উনুন পাতা, ভদ্রমহিলা বোধহয় কিছু রান্না করছেন।
ওনাকে সামনে দেখে ভদ্রমহিলাও ভূত দেখার মতো চমকে গেছে, উনিও ভদ্রমহিলাকে দেখে ভূত দেখার মতো চমকে গেছেন। এবার মনে হবে কেন? ভদ্রমহিলা যতদিন ওনাদের সঙ্গে একে অপরের দেখা হয়েছে, ভদ্রলোক ভদ্রমহিলা আসতেন, ভদ্রমহিলা হিন্দু সধবা মানুষ, মাথায় চওড়া সিঁদুর, টিপ, শাখা পলা এই অবস্থায় তাকে দেখেছেন। শরীরে অভাবের চিহ্ন ছিল, কিন্তু সংস্কারের কোনো কমতি ছিল না। আজকে সেই মহিলা সরু পাড় একটা হালকা রঙের একদম শাড়ি পরে আছেন, সে রঙটা কি বোঝাও যাচ্ছে না, সাদা না ঘিয়ে কালার বোঝার উপায় নেই। এটা সুতির শাড়ি, হাতও খালি, গলা খালি, সব খালি, মাথায় সিঁদুরও নেই। দেখেই কেঁদে ফেললেন, বসতে দিলেন, বললেন এই ব্যাপার, উনি মারা গেছেন। বললো কি করে? বলে আপনার সঙ্গে সেই যে লাস্ট দেখা হলো না, ভাত খাওয়ালেন আমাদেরকে, টাকা দিলেন, তারপর আসার 1 সপ্তাহের মধ্যে উনি মারা গেছেন। বলে কি করে? বলছেন দুপুরবেলা শুয়ে ঘুমাচ্ছিলেন, আমি একটু বাইরে গেলাম, মানে ওদের উঠোনের এদিক ওদিক কোথাও কোনো কাজ করছিলেন, তো ঘরে গেলাম ডাকতে যে হ্যাঁ গো ওঠো, চান করে নেবে চলো। ভদ্রলোক আর ওঠেননি। শ্বাসকষ্টটা বড্ড বেড়েছিল তো, সবাই বলছে হার্ট ফেল করেছে। দিদি আমরা গরিব মানুষ, চিকিৎসাটা পেলাম না। যদি আমরা অবস্থাপন্ন হতাম, পাড়ার লোকেরাও বলছে বড় বেসরকারি জায়গায় দেখালে বোধহয় লোকটা আজকে বেঁচে থাকতো, মানুষটা এভাবে চলে যেত না। আমাদের জন্য আমাদের বাঁচারও অধিকার নেই, কিছু নেই। বলছেন ভদ্রলোক শেষ সময় খালি ওনার স্ত্রীকে বলতেন যেন আমরা গরিব মানুষ তো, আমাদের বাঁচার অধিকার নেই। তা এক কাজ করতে পারে, গরিব মানুষকে এক জায়গায় দাঁড়িয়ে ঢিটি করে গোলাগুলি চালিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। মানে উনি খুব ক্ষোভ থেকে কথাগুলো বলতেন। আর বলতেন যে আমি আর যেতে পারছি না, যাতায়াত করা ভীষণ কষ্টকর, 3-4 পা হাঁটতে গিয়ে উনি হাঁপিয়ে বসে পড়তেন। এতটা রাস্তা কি কষ্ট করে, কি মনের জোরে যে স্ত্রীর সঙ্গে উনি আসতেন। এতদিন ধরে এসেছেন গেছেন, রিপোর্ট করা, এই ডিপার্টমেন্ট থেকে ওখানে, এখান থেকে এখানে রেফার, আর রিপোর্টের খেলায় প্রাণটাই চলে গেছে, কাজের কাজ কিছু হয়নি। আমি ঘটনার মাঝখানেই বলছি, প্রায় শেষের দিকে ঘটনা, প্লিজ এটাকে আপনারা কেউ অন্যভাবে নেবেন না। সাম্প্রতিক এতে ওনারাও খুবই মর্মাহত। কিন্তু উনি বললেন দুঃখর কথা শুনলে তো পুরনো কোনো কথাও মনে পড়ে যায়, আজকে ওদের কথা বড্ড মনে পড়ে গেল। বলে এখনও ওদের সঙ্গে আমার আর যোগাযোগ নেই। ভদ্রমহিলা কেমন আছেন না আছেন, আদৌ বেঁচে আছেন কি না আমি জানি না, কিন্তু ভদ্রলোকের ওই মৃত্যু বারবার এসে দিদি আমার রিপোর্টটা একবার দেখবেন বলে বহুদিন আমাকে হন্ট করেছিল, বহুদিন। আমি তারপর আরও একদিন গেছিলাম ওনার স্ত্রীকে সমস্ত কিছু বলে, ওনার স্ত্রীর সঙ্গে বলে ওনার শান্তি সস্তায়নের আয়োজন করে, যেহেতু ওরা খুবই গরিব মানুষ, সাধ্য শান্তি ভালো করে করতে পারেনি, নিজেরাই বললেন। শুধু পাড়ার লোকেরা চাঁদা টাদা তুলে একটু দাহটা কার্য হয়েছে, সাধ্য শান্তি খুব নমো করে না করারই মতন। তো শান্তি সস্তায়নের সম্পূর্ণ টাকা এই ভদ্রমহিলা মানে আমাদের আয়া দিদি দিয়েছিলেন, কারণ ওনার আত্মার শান্তি পায়নি, বেঁচে থাকার ইচ্ছা ছিল, বাঁচতে পারেননি। এভাবে উনি চলে গেছেন। এবং ওই ডাক্তারবাবু যায় যে বারবার রিপোর্ট দেখতেন বা যার সঙ্গে সব থেকে বেশি কমিউনিকেট হতো, একই স্বপ্ন একই জিনিস কিন্তু বারবার ওনার সঙ্গে হয়েছে। ডাক্তারবাবু আর একটা ঘটনা অ্যাড করেছিলেন এই শান্তি সস্তায়ন হওয়ার আগে। উনি যখন এসে খবর দেন যে উনি মারা গেছেন, ভদ্রলোক একটু খারাপ, যে কোনো মৃত্যুই মানুষের খারাপ লাগে, কিন্তু ওরা যে প্রফেশনে আছে মৃত্যু দেখতে দেখতে ওরা অভ্যস্ত হয়ে যায় হয়তো। উনি তখন বললেন যে আমি এরকম 2-1টা স্বপ্ন দেখলে আপনাকে বলতাম না এসে, আমারও কোথাও ডিগনিটিতে বাদ ছিল যে এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে, কিন্তু একদিন যখন একা গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, কানের কাছে ঠান্ডা হাওয়া, ডাক্তারবাবুর রিপোর্টটা একবার দেখলে হতো না? বলে ওঠাতে আমার আর শরীরের মধ্যে কিছু ছিল না, ঠান্ডা স্রোত বয়ে গেছিলো গোটা শরীর দিয়ে। আমি যে কি ভয় পেয়েছিলাম সেদিন, মারাত্মক ভয়, সে কেবল আমিই জানি। সুতরাং ওই জন্য আমি বাধ্য হয়ে অপারগ হয়ে আপনাকে বলেছিলাম ওদের খবর নিতে, কেন আমার মন বলছিল কিছু একটা সুপার ন্যাচারাল কোনো কিছু ব্যাপার আছে এর মধ্যে।
ওই ভদ্রলোকও এর আগে কিছু বিশ্বাস করতেন না, মানে ডাক্তারবাবুর কথা বলছি। বিজ্ঞানের ছাত্র, ভূত প্রেত একদম কোনো কিছুতে বিশ্বাস না, কিন্তু এই বিষয়টার পরেই বিশ্বাস করতে শুরু করেছিলেন যে অতৃপ্ত আত্মা যদি সে পুরোপুরি সম্পূর্ণভাবে মায়ার বাঁধনে থেকে মুক্ত না হতে পারে, তার আত্মা এই ইহলোক আর পরলোকের মাঝখানের এক ডাইমেনশনে ঘুরতে থাকে। এই ছিল ঘটনা ওনার। তারপর শান্তি সস্তায়নের পর আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়, এবং সেই ডাক্তারবাবু, এটা মেনশন করাটা খুব ইম্পর্টেন্ট, উনি বলেছিলেন কাউকে কিছু জানাবেন না, ব্যক্তিগতভাবে একটা চেকে কিছু অর্থ সাহায্য দিয়ে ওই আয়া দিদির হাত দিয়ে ওই ভদ্রমহিলাকে, আরামবাগের ভদ্রমহিলাকে পাঠিয়েছিলেন, যিনি তার স্বামী হারিয়েছেন। সংসার খুবই দুঃখের। যতটুকু জানা যায় ওনাদের কোনো ছেলে সন্তানও ছিল না, 3টে মেয়েরই বিয়ে হয়ে গেছে। গ্রাম দেশে বুঝতে পারছেন মেয়েরা তো তখন স্বাবলম্বী না যে মা বাবার দায়িত্ব নেবে, তো ওনাদের দায়িত্ব ওনারা নিজেরাই নিতেন। তো ভদ্রমহিলা খুব বিপদেই পড়েছিলেন, তো এই টাকাটা পেয়ে ওনাদের খুব উপকার হয়। ওই ভৌতিক ঘটনার জন্য হোক কিংবা মানবিকতার খাতিরে, যে কারণেই হোক, ডাক্তারবাবু যে ওনাকে সাহায্য করেছিলেন সেটাই কিন্তু সব থেকে বড় কথা, এবং এই আয়া দিদি তার সাহায্যটা ওনাকে পৌঁছেও দিয়েছিলেন। এই ছিল ঘটনা। তোমাদের হয়তো মনে হতে পারে এটা এমন কিছু না, কিন্তু আমার তো প্রচণ্ড খারাপ লেগেছে, মন ছুঁয়ে গেছে যে কত রকমভাবে মানুষের জীবনে দুঃখ দুর্দশা নেমে আসতে পারে, কতটুকু আমরা খবর রাখি, কতটুকু আমরা জানি। যারা বলে ভূত দেখিনি, আত্মা দেখিনি, তাদেরকে কিছু বলার নেই। আত্মা এসে বিচার করতে পারে না অনেকেই বলে, তাদের হাতে বিচারের ক্ষমতা যদি থাকতো তারা হয়তো কিছু ব্যবস্থা করতো, হয়তো থাকে না, তাদের তো কেউ বিশ্বাসই করে না 90% লোক আজকের দিনেও। সরাসরি চলে যাচ্ছি বন্ধুরা আজকে কমেন্ট বক্স সেকশনে। কমেন্ট বক্সে যারা প্রতিদিন তোমরা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কদিন ধরে একটা কমেন্ট খুব কমন পাচ্ছি, দিদি ঘটনা কেমনভাবে পাঠাবো। অনেকেই হয়তো নতুন আছো, তোমরা বুঝতে পারছো না, তাদের জন্য বলে দিই, তোমরা আমাদের মেল করতে পারো alaukikzone310@gmail.com, অথবা অলৌকিক জোনের ফেসবুক পেজ, মানে ফেসবুকে গিয়ে অলৌকিক জোন সার্চ করো এবং সেখানে মেসেজ টাইপ করেও ঘটনা পাঠাতে পারো, বা কারোর যদি লিখে পাঠাতে কোনো সমস্যা থাকে ভয়েস রেকর্ড করেও কিন্তু আমাদের ঘটনা পাঠাতে পারো। সব রকম অপশান আছে। কমেন্ট করেছেন অমিতাভ চন্দ্র, ঘটনাগুলো খুব ইউনিক, থ্যাংক ইউ সো মাচ। যুথিকা এডুকেশন, খুব ভালো লাগলো গল্পটা, একটুখানি বলতে চাই, আপনি যুথিকা এডুকেশন, আপনি জানি না দাদা বলবো না দিদি বলবো, যেই হন, এটা গল্প নয়, সম্পূর্ণ সত্যি ঘটনা। যখন গল্প আপলোড করেছি পুরো প্রথম দিকে অলৌকিক জোনে, সেগুলো গল্প বলে আমি কিন্তু দাগিয়ে দিয়েছি যে এগুলো গল্প। শিবাশিস সেন, অনেক দিন বাদে দেখলাম। তালগাছে সুইসাইড সাউন্ড স্ট্রেঞ্জ। আচ্ছা, এখানে ভালো হয়েছে উনি প্রশ্নটা করলেন। আগের দিন সেই ভদ্রলোক কিন্তু আমাকে, উনি শুনেছেন, উনি বললেন না দিদি ভুলটা আমার পরিষ্কারভাবে লেখা উচিত ছিল যে তাল গাছের কনসেপ্টটা, কারণ আমি প্রথমে আইডেন্টিফাই করি যে তাল গাছে কীভাবে কেউ সুইসাইড করতে পারে, সম্ভব তো না, তাল গাছ অত বড়। তো উনি বলেছেন আসলে দিদি আমার একটু ডিটেলে এক্সপ্লেন করা দরকার ছিল। প্রথমেই বলি ধন্যবাদ ঘটনা শোনানোর জন্য। ওইটা তাল গাছই ছিল, তবে তাল গাছটা ভেঙে গিয়ে একটা আম গাছের মধ্যে পড়েছিল, মানে অনেক গাছের সমাহার থাকলে যা হয়, আর ওই ভাঙা তাল গাছের মধ্যে মিতা, আসল নাম একদমই না, কাপড় বেঁধে আত্মহত্যা করেছিল। তাল গাছটা ছোট ছিল এবং সেটা ভেঙেও গেছিল, আম গাছের সঙ্গে জুড়ে গেছিল, সেখানে গাছের ডাল প্রচণ্ড শক্ত বা ভারী হয়, ওখানেও আত্মহত্যা করেছিল। এই পরে বিষয়টা ক্লিয়ার হলো। বাবাই প্রধান লিখেছেন তোমার গলাটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। সৌমেন্দু রায়চৌধুরী, স্বপন কুমার চৌধুরী, মানসী, মনীষা বিশ্বাস, ক্ষমা করবেন,
সত্যি তোমার গলার সুরটা এত ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। জয় মুখার্জি, তাল গাছে অনেক খোঁজ থাকে, তাতে দড়ি নেওয়া সম্ভব, কিন্তু কান্না শুনে কণ্ঠস্বর বোঝা সম্ভব না। কান্না শুনে কণ্ঠস্বর বোঝা সম্ভব না, খুব পরিচিত হলে হয়তো সম্ভব হলেও হতে পারে। সুজাতা ঘোষ লিখেছেন, তোমার ভয়েসে ভালো লাগলো, হ্যাটস অফ ইউ দিদি। উর্বশী বসাক লিখেছেন, দুটো ঘটনাই ভালো, বাট সেকেন্ড ঘটনাটি খুব সুইট, ছোটবেলার কথা মনে পড়ে গেল। একদম তাই। SR HOATL অলৌকিক জোন, আমার খুব ভালো লাগে তোমার ভয়েসটা, থ্যাংক ইউ সো মাচ। সন্দীপ কুমার লিখেছেন, ফুলু পাগলা, হ্যাঁ। সৌভিক গেমিং লিখেছেন, ভোট ফর কিউএনএ হয়ে যাক প্লিজ দিদি, আগে 50K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হোক, ডেফিনেটলি কিউএনএ আনবো। কিউএনএ করার পর্যায়ে পৌঁছাই আমি নিজে, মনে হোক না আমি কিউএনএ করার পর্যায়ে এসেছি, অবশ্যই করব ভাই। অলোক রানা, শুধু আপনার কণ্ঠে গল্প শুনবো বলেই আমি পুরো উইকটা ওয়েট করে থাকি দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, বাট এগুলো একটাও গল্প না, প্রত্যেকটা ঘটনা। অমিতা ঠাকুর, দারুণ লাগলো ঘটনাগুলো। সুদেষ্ণা সিংহ রয়, আজকে দুটো ঘটনায় দুর্দান্ত ছিল। জয়শ্রী সেনগুপ্ত, খুব ভালো লাগলো ঘটনাটা। একজন লিখেছেন, মনোজ নস্কর, তাল গাছটা ছোট ছিল হয়তো দিদি, আপনি কাছাকাছি গেছেন, ছোট ছিল প্লাস যেটুকুই হাইট ছিল সেটা আবার ভেঙে গেছিল, তার জন্যই সম্ভব হয়েছে দড়ি দেওয়া, নাহলে তাল গাছে গলায় দড়ি দেওয়া যদি নর্মাল তাল গাছ হয় অত বড়, অসম্ভব, কারণ তাল গাছে তো কোনো ডালপালা থাকে না। রুমা পাল, খুব সুন্দর ঘটনা পাঠ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। রুবি ব্যানার্জি, দামিনী পাল, মৌসুমাইড ইউজার 87, তোমার ঘটনা খুব ভালো লাগে, আমি মণিদীপাড়ায়, আচ্ছা। অমিত ভট্টাচার্য, নাইস সহেলি, একে একে এসে গেছি, অবশ্যই এপিসোডটি অসাধারণ হবে। অপঘাতে আত্মা মৃত্যু হয় কিন্তু মুক্তি পায় না, হ্যাঁ দিদি ভাই, তোমার কণ্ঠে ঘটনা শুনছি, আমার খুব ভালো লাগে। গীতা গোস্বামী, একদম, আপনি তো প্রথম থেকে আছেন। প্রীতম বিশ্বাস, দিদি চলে এলাম, থ্যাংক ইউ। রানাজি, নাইস, থ্যাংক ইউ। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। যদি কারোর কমেন্ট পড়া বাকি রয়ে যায়, বা কেউ এমন থাকো যার কোনোদিনই পড়া হয় না বা আমার চোখে আসে না, প্লিজ আমাকে নক করো, ডেফিনেটলি তোমার কমেন্ট প্রথমেই পিক করব। কেন এরকম না যে ইন্টেনশনালি আমি পড়বো না বা কিছু, সেরকম না, আমি সিরিয়ালি পড়ি, যাদের নামগুলো আগে আসে সেভাবেই পড়ার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই সাপোর্টের জন্য, এইভাবেই তোমরা